নমস্কার। আচ্ছা, দীর্ঘস্থায়ী ব্যথা আর জয়েন্টের যত্ন এটা নিয়ে আজকে আমরা কথা বলবো। সত্যি বলতে এটা অনেকের কাছেই একটা রোজকার মাথা ব্যথার কারণ, তাই না? তো চলুন একদম সহজ করে ধাপে ধাপে পুরো বিষয়টা বুঝে নেওয়া যাক। শুরুতেই একটা প্রশ্ন ভাবা যাক, এমন কি কোনো ব্যথা আছে শরীরে যা কিছুতেই পিছু ছাড়ছে না? মানে ধরুন ৩ মাসেরও বেশি সময় ধরে কষ্ট দিচ্ছে। যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে হতে পারে যে এটা দীর্ঘস্থায়ী ব্যথা, আর তাহলে আজকের এই আলোচনাটা কিন্তু খুব কাজে আসতে পারে। তো আমরা পুরো আলোচনাটাকে মোট ৫টা ভাগে সাজিয়েছি। প্রথমে জানব যে এই দীর্ঘস্থায়ী ব্যথাটা আসলে কি আর কেনই বা হয়। এরপর আসবে ৩টা খুব কাজের মন্ত্র। ১. শরীরকে সচল রাখা, ২. ঠিকঠাক খাওয়ার আর ওজন ঠিক রাখা, আর ৩. আরাম আর বিশ্রাম। আর একদম শেষে আমরা দেখব যে ঠিক কোন পর্যায়ে গিয়ে ডাক্তারের কাছে যাওয়াটা জরুরি হয়ে পড়ে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই জানা দরকার, এই যে আমরা বলছি দীর্ঘস্থায়ী ব্যথা, এই জিনিসটা ঠিক কি আর কোত্থেকেই বা এর শুরু? দেখুন, ব্যাপারটা খুব সহজ। সাধারণ চোট আঘাত লাগলে কি হয়? কয়েকদিন বা কয়েক সপ্তাহের মধ্যে ব্যথাটা সেরে যায়, তাই তো? কিন্তু যখন কোনো ব্যথা ৩ মাস বা তারও বেশি সময় ধরে থেকে যায়, কিছুতেই কমে না, তখন সেটাকে আমরা বলি ক্রনিক পেন বা দীর্ঘস্থায়ী ব্যথা। এটা আসলে শরীরের একটা সিগন্যাল, যা আমাদের বলতে চায় যে ভেতরে কোথাও একটা সমস্যা হয়তো রয়েই গেছে। আচ্ছা, আমাদের শরীরটাকে একটা মেশিনের মতো করে ভাবা যাক। যদি তাই হয়, তাহলে আমাদের জয়েন্টগুলো মানে অস্থিসন্ধি, সেগুলো হলো মেশিনের কবজা বা হিঞ্জেস। ঠিক যেমন দরজার কবজা দরজা খুলতে বন্ধ করতে সাহায্য করে, তেমনি এই জয়েন্টগুলো আমাদের হাত পা নাড়াচাড়া করতে সাহায্য করে। যেমন ধরুন হাঁটু, কনুই। আর সমস্যাটা তখনই শুরু হয় যখন এই কবজাগুলোতেই গণ্ডগোল দেখা দেয়। এখন জয়েন্টের ব্যথার দুটো প্রধান কারণ নিয়ে কথা বলা যাক। দুটোই আর্থ্রাইটিস, কিন্তু ধরনটা আলাদা। প্রথমটা হলো অস্টিওআর্থ্রাইটিস। এটা সাধারণত বয়স বাড়লে, ওজন বেশি হলে বা পুরনো কোনো আঘাতের কারণে হয়। অনেকটা যন্ত্রের কবজা ক্ষয়ে যাওয়ার মতো। এক্ষেত্রে জয়েন্টের ভেতরের নরম আবরণটা মানে কার্টিলেজ সেটা ক্ষয়ে যেতে থাকে। আর দ্বিতীয়টা হলো রিউমাটয়েড আর্থ্রাইটিস। এটা আরও একটু জটিল। এটা একটা অটো ইমিউন রোগ। মানে শরীরের নিজেরই যে রোগ প্রতিরোধ ব্যবস্থা, সেই ভুল করে নিজের জয়েন্টগুলোকে শত্রু ভেবে আক্রমণ করতে শুরু করে। ভাবা যায়। আচ্ছা, ব্যথার কথা শুনলেই আমাদের মাথায় আসে যে পুরোপুরি বিশ্রাম নিতে হবে। কিন্তু জানেন, জয়েন্টের ব্যথার ক্ষেত্রে আমাদের প্রথম মন্ত্রটাই হল শরীরকে সচল রাখা। হ্যাঁ, ঠিকই শুনছেন। ব্যাপারটা একটু উল্টো মনে হলেও এটাই কিন্তু সত্যি। চলুন দেখি এটা কিভাবে কাজ করে। এখানে ৩ ধরনের ব্যায়ামের কথা বলা হয়েছে, যেগুলো দারুণ কাজ দেয়। প্রথমত, কম প্রভাবযুক্ত ব্যায়াম মানে লো ইম্প্যাক্ট এক্সারসাইজ, যেমন সাঁতার কাটা, হাঁটা বা সাইকেল চালানো। এগুলোতে জয়েন্টের উপর সরাসরি চাপ পড়ে না, কিন্তু পেশি শক্তিশালী হয়। দ্বিতীয়ত, নমনীয়তার ব্যায়াম, যেমন ধরুন স্ট্রেচিং বা যোগাসন। এগুলো জয়েন্টকে সচল রাখে, শক্ত হয়ে যেতে দেয় না। আর ৩ নম্বর হলো শক্তিশালী করার ব্যায়াম, মানে স্ট্রেংথেনিং। রেজিস্ট্যান্স ব্যান্ড বা হালকা ওজন দিয়ে ব্যায়াম করলে পেশি মজবুত হয়, আর সেই মজবুত পেশিই কিন্তু জয়েন্টকে সাপোর্ট দেয়, অনেকটা পিলারের মতো। তবে এখানে একটা কথা কিন্তু একদম ভুলে গেলে চলবে না। ব্যায়াম উপকারী হলেও যে কোনো নতুন রুটিন শুরু করার আগে একজন ডাক্তার বা ফিজিওথেরাপিস্টের সঙ্গে পরামর্শ করে নেওয়াটা ভীষণ জরুরি। কারণ কোন ব্যায়ামটা কার জন্য ঠিক সেটা একজন বিশেষজ্ঞই ভালো বলতে পারবেন। না হলে হিতে বিপরীত হতে পারে, মানে ব্যথা কমার বদলে আরও বেড়ে যেতে পারে। ব্যায়ামের পর এবার আসা যাক আমাদের দ্বিতীয় মন্ত্রে, আর সেটা হলো সঠিক খাবার এবং ওজন নিয়ন্ত্রণ। আমরা কি খাচ্ছি আর আমাদের ওজন কত, এটার উপর জয়েন্টের স্বাস্থ্য যে কতটা নির্ভর করে তা জানলে অবাক হতে হয়। শুধু এই সংখ্যাটার দিকে একবার তাকান, ৪ গুণ। এর মানে হল শরীরের ওজন যদি মাত্র ১ কেজি বাড়ে, তাহলে আমাদের হাঁটুর জয়েন্টের ওপর চাপ বাড়ে প্রায় ৪ কেজি। ভাবা যায়? তার মানে মাত্র কয়েক কেজি ওজন কমালেই কিন্তু হাঁটুর ওপর থেকে বিশাল একটা চাপ কমে যায়। খাবারের জগতেও কিন্তু বন্ধু আর শত্রু আছে। জয়েন্টের বন্ধু কারা? ওমেগা-3 যুক্ত মাছ, আমাদের রান্নাঘরের হলুদ বা আদা, নানারকম সবুজ শাকসবজি, ফল, এগুলো শরীরের ভেতরের প্রদাহ বা জ্বালাভাব কমাতে সাহায্য করে। আর শত্রু হলো ওইসব ভাজাভুজি, অতিরিক্ত চিনি দেওয়া খাবার বা প্রসেসড ফুড। এগুলো কিন্তু প্রদাহকে আরও উস্কে দেয়। তো ব্যায়াম হলো, খাওয়া দাওয়াও হলো। এবার আমাদের ৩ নম্বর মন্ত্র, যেটা হলো আরাম এবং বিশ্রাম। শরীরকে সারিয়ে তোলার জন্য তাকে তো একটু সময় দিতেই হবে, তাই না?
গরম শেক আর ঠান্ডা শেক এই দুটো নিয়ে অনেকেরই একটা কনফিউশন থাকে। নিয়মটা কিন্তু খুব সোজা। যখন পেশি শক্ত হয়ে আছে বা পুরনো ব্যথাটা জানান দিচ্ছে, তখন দিন গরম শেক। এটা মাসল রিল্যাক্স করবে আর রক্ত চলাচল বাড়াবে। আর যখন কোনো জয়েন্ট হঠাৎ ফুলে গেছে বা নতুন করে তীব্র ব্যথা হচ্ছে, তখন ব্যবহার করতে হবে ঠান্ডা শেক বা বরফ। এটার সঙ্গে সঙ্গে ফোলা ভাবটা কমিয়ে দেয়। আর হ্যাঁ, বিশ্রাম মানে কিন্তু শুধু শরীরকে রেস্ট দেওয়া নয়, মনকে শান্ত রাখাটাও খুব দরকার। মানসিক চাপ কিন্তু ব্যথা বাড়িয়ে দেয়, তাই মেডিটেশন করা বা নিজের পছন্দের কোনো শখের কাজ করা, এগুলোও এক ধরনের বিশ্রাম। আর সবথেকে জরুরি হল ভালো ঘুম, কারণ গভীর ঘুমের সময় কিন্তু আমাদের শরীর নিজেকে সারিয়ে তোলার কাজটা সবচেয়ে ভালোভাবে করতে পারে। আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ তো আমরা নিজেদের করণীয় নিয়ে কথা বললাম, কিন্তু একটা সময় আসে যখন ঘরোয়া টোটকা বা নিজের চেষ্টায় কাজ হয় না। তো সবচেয়ে জরুরি প্রশ্ন হলো, ঠিক কখন বোঝা যাবে যে আর দেরি না করে একজন ডাক্তারের কাছে যাওয়া উচিত? এই লক্ষণগুলো হল রেড ফ্ল্যাগ, মানে সতর্ক সংকেত। যেমন জয়েন্ট যদি হঠাৎ করে খুব বেশি ফুলে যায়, লাল হয়ে যায় বা হাত দিলে গরম লাগে, যদি ব্যথা কমার বদলে দিন দিন বাড়তেই থাকে, বা জয়েন্ট নাড়াচাড়া করতে বা হাঁটতে চলতে মারাত্মক অসুবিধা হয়, এমনকি ব্যথার সাথে যদি জ্বর আসে, তাহলে একদমই দেরি করা উচিত না। সঙ্গে সঙ্গে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। তো এই ছিল দীর্ঘস্থায়ী ব্যথা আর জয়েন্টের যত্ন নিয়ে আমাদের আজকের আলোচনা। আশা করি পুরো বিষয়টা এখন অনেকটাই পরিষ্কার। এখন শেষ প্রশ্নটা হলো, এই সব কিছু জানার পর নিজেদের সুস্থতার দিকে এগোনোর জন্য প্রথম পদক্ষেপটা কি হতে পারে? হয়তো কাল সকাল থেকে একটু হাঁটা শুরু করা, অথবা খাবারের প্লেটে একটু সবুজ শাকসবজি যোগ করা। যেটা দিয়েই হোক, শুরুটা কিন্তু আজই করা যায়।